আদালতের আদেশের বিরুদ্ধে যদি আপিল করতে হয়, যেমন আমাদের এই মামলায় এই সাজার বিরুদ্ধে 30 দিনের মধ্যে আসামিরা চাইলে সুপ্রিম কোর্টে আপিল দায়ের করতে পারবেন, কিন্তু সেই আপিল দায়ের করতে হলে পলাতকরা কেউ করতে পারবেন না, কারণ পলাতক ব্যক্তির আইনগত কোনো অধিকার থাকে না। তাহলে বাংলাদেশের ইতিহাসে বিচার নিয়ে বিতর্ক নতুন নয়, কিন্তু এমন বিচার খুব কমই দেখা গেছে যেখানে অভিযোগ প্রক্রিয়া, আদালতের এখতিয়ার সবকিছু নিয়ে এত প্রশ্ন উঠেছে যে পুরো বিচারটিকে একটি রাজনৈতিক নাটকের মতো মনে হচ্ছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ফ্যাসিস্ট শেখ হাসিনা বিগত 15 বছর বাংলাদেশের শাসন আমলে গুম, খুন, হত্যা, মানি লন্ডারিং সহ যত ষড়যন্ত্র ও গণতন্ত্র ধ্বংসের সাথে জড়িত বিষয় নিয়ে এবং জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার বুকে গুলি চালানোর দায়ে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সরাসরি তার বিচার কার্য পরিচালনা হচ্ছে। আজ আমরা সরাসরি জানবো যে শেখ হাসিনার ভাগ্যে কি নির্ধারণ হতে যাচ্ছে। ভারতবর্ষেই তার জীবনের শেষ নিঃশ্বাস, নাকি বাংলাদেশে ছাই দিয়ে নিয়ে এসে তাকে ফাঁসির কাস্টডিতে ঝুলাতে যাচ্ছে ডক্টর ইউনূস? বিস্তারিত জানবো আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি লাইভে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সকল আপডেট সব সময় পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। আসাদুজ্জামান খান কামালের যত সম্পদ বাংলাদেশে আছে সকল সম্পদকে বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অনুকূলে ন্যস্ত করা হবে এবং সেখান থেকে রাষ্ট্র সকল শহীদ পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করবেন, সকল আহত পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করবেন। এটা হচ্ছে ক্ষতিপূরণের ব্যাপারে আদেশ। আর একটা অবজারভেশন তারা দিয়েছেন যে আওয়ামী লীগ এবং 14 দলীয় জোট, যুবলীগ, তাদের ব্যাপারে তারা যে একটা সন্ত্রাসী বা ক্রিমিনাল অর্গানাইজেশন, এইটা প্রসিকিউশনের পক্ষ থেকে সাবমিশন ছিল। আদালত বলেছেন এইটি যেহেতু আজকের এই মামলার বিচার্য বিষয় নয়, সেই ব্যাপারে তারা কোনো অবজারভেশন দেয়া থেকে বিরত থাকছেন। অর্থাৎ তাদের ব্যাপারে প্রসিকিউশনের যে আলাদা তদন্ত চলমান আছে দল হিসেবে একটা সংগঠনের ব্যাপারে, যে তারা সত্যিকার অর্থে অপরাধী সংগঠন কিনা, সেটি একটা আলাদা মামলায় বিচার্য বিষয় হতে পারে। এই মামলাতে যেহেতু কোনো দল পক্ষ নয় বা আসামি হিসেবে সম্পৃক্ত করা হয়নি, সেই ব্যাপারে আদালত দলীয়ভাবে কারো বিরুদ্ধে কোনো অবজারভেশন দেয়া থেকে বিরত থেকেছে। যে কোনো আদালতের আদেশের বিরুদ্ধে যদি আপিল করতে হয়, যেমন আমাদের এই মামলায় এই সাজার বিরুদ্ধে 30 দিনের মধ্যে আসামিরা চাইলে সুপ্রিম কোর্টে আপিল দায়ের করতে পারবেন, কিন্তু সেই আপিল দায়ের করতে হলে পলাতকরা কেউ করতে পারবেন না, কারণ পলাতক ব্যক্তির আইনগত কোনো অধিকার থাকে না। তাহলে আপিল করতে হলে তাকে অবশ্যই এসে বাংলাদেশে আত্মসমর্পণ করতে হবে এবং জেলে গিয়ে তিনি তখন সুপ্রিম কোর্টের কাছে তার সাজার বিরুদ্ধে আপিল দায়ের করতে পারবেন। যদি আত্মসমর্পণ না করেন তাহলে রাইট অফ অ্যাপিল থাকবে না। 30 দিন সময় আছে আইন অনুযায়ী। আজকের থেকে 30 দিনের মধ্যে তারা আপিল করতে পারবেন, অর্থাৎ আজকে থেকে 30 দিনের মধ্যে তারা যদি এসে আত্মসমর্পণ করেন তাহলে তারা সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন। সুপ্রিম কোর্টে আপিল দায়ের হলে আমাদের আইনে পরিষ্কারভাবে বলা আছে সুপ্রিম কোর্ট সেই আবার আপিলটা পরবর্তী 60 দিনের মধ্যেই নিষ্পত্তি করবেন। সুতরাং সেটা আইনি বিধান। তারা যদি আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হন, তারা যদি মনে তাদের সাহস থাকে যে তারা ইনোসেন্ট, তারা যদি বাংলাদেশের বিচার প্রক্রিয়া মোকাবেলা করার তাদের সৎসাহস থাকে, আমরা বলবো তারা আসুন বাংলাদেশে এসে এই রায়ে অনুযায়ী তার আত্মসমর্পণ করে তার রায়কে তিনি চ্যালেঞ্জ করেন সুপ্রিম কোর্টে। তার যদি যুক্তি দিয়ে, তার প্রমাণ দিয়ে তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেন, আমাদের তো কোনো সমস্যা নেই। আইনের গতিতেই চলবে। থ্যাংক ইউ। দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। শেখ হাসিনার বিচারের রায়কে কেন্দ্র করে বাংলাদেশের ভেতরে ব্যাপকভাবে গত রাত থেকে উত্তেজনা তৈরি হয়েছে। দেশের বিভিন্ন স্থানে ককটেল বোমা সহ বিভিন্নভাবে অগ্নি সংযোজন করেছে আওয়ামী লীগ, ছাত্রলীগ এই পশুরা। আসুন সর্বশেষ বাংলাদেশকে উত্তেজিত করে রায় কি পরিবর্তন আনতে যাচ্ছে আওয়ামী লীগ? বিস্তারিত জানবো রিপোর্টে। বাংলাদেশের ইতিহাসে বিচার নিয়ে বিতর্ক নতুন নয়, কিন্তু এমন বিচার খুব কমই দেখা গেছে যেখানে অভিযোগ প্রক্রিয়া, আদালতের এখতিয়ার সবকিছু নিয়ে এত প্রশ্ন উঠেছে যে পুরো বিচারটিকে একটি রাজনৈতিক নাটকের মতো মনে হচ্ছে হুমায়ুন আহমেদের সেই কোথাও কেউ নাটকের দৃশ্য, বাকের ভাইকে যেরকম সাজা দেওয়া হচ্ছে সেরকম সাজা জাতিকে নাটকের মাধ্যমে দেখানো হচ্ছে।
এবং এটা যে টেলিভিশনে প্রচারযোগ্য নাটক সেটা এই বিচার এবং রায় রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারের মাধ্যমেই প্রমাণ করে দিচ্ছে সরকার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটিতে চলমান মামলাকে ঠিক এভাবেই দেখতে হচ্ছে আমাদের, কারণ এটি একটি এমন বিচার যার রায় মামলা দায়েরের আগেই ঠিক করা হয়েছে বলে প্রমাণ পাওয়া যাচ্ছে। কিন্তু বিষয়টি শুধু একটি মামলার গল্প নয়, এটি রাষ্ট্রশক্তি, আইন, রাজনৈতিক প্রতিহিংসা এবং আইনের কাঠামোকে ব্যবহার করে একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের উদ্দেশ্য নিয়ে এগোনো জুলাই সন্ত্রাসের ধারাবাহিকতা। এই বিচার বাংলাদেশের আইনি ইতিহাসে আরেকটি কলঙ্কজনক অধ্যায়ের জন্ম দিচ্ছে, কারণ আইনের অনুপস্থিতিতে বিচার পরিচালনার উদাহরণ দেশে আগে খুব কমই দেখা গেছে। যে আইনটি এখনো অধ্যাদেশ মাত্র, আইন হিসাবেই দাঁড়ায়নি, সেটি দিয়ে সাজা ঘোষণা কিভাবে সম্ভব আপনি বলুন তো। আমি এক এক করে পুরো বিষয়টি তুলে ধরছি। এখানে কেন এই পুরো মামলা ও রায় ঘোষণা সবই জুলাই সন্ত্রাসীরা নিজেদেরকে বাঁচানোর জন্যই করে যাচ্ছে কেবল। চলুন পুরো ঘটনাটি পর্যায়ক্রমে দেখা যাক। কোটা এবং মেধা মনে হতে পারে যে যারা কোটায় চাকরি করে তাদের কোনো মেধা নেই, কিন্তু আবেদন করার ক্ষেত্রে কোটা লাগে না, প্রিলিমিনারিতে কোটা লাগে না, লিখিততে কোটা লাগে না, একদম শেষ মুহূর্তে গিয়ে কোটা অ্যাপ্লাই হয়। তখন আসলে মেধায় সবাই সমান। এখন আমার সামনে যদি দুইটা অপশন থাকে যে দুইজনই সমান মেধাবী, একজন মুক্তিযুদ্ধের সন্তান, একজন রাজাকারের সন্তান, আমি অবশ্যই মুক্তিযুদ্ধের সন্তানকে চাকরি দেব। অবশ্যই কোটা আর মেধা তো এক জিনিস না, তো এইখানে দ্বন্দ্বটা সৃষ্টি করে, এটা একটা ট্যাকটিক্স। যে সংবাদ সম্মেলনটি এতক্ষণ দেখলেন, জুলাই সন্ত্রাসীদের জন্য এটাই ছিল বাহানা আর আক্রমণের মূল কারণ। এখান থেকেই শুরু হয়েছিল জুলাই সন্ত্রাসীদের ক্ষমতা দখলের অধ্যায়। 2024 সালের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের পটভূমিতে যে সহিংসতা ছড়িয়ে পড়ে তা ছিল বহুস্তরীয়, সমন্বিত এবং দেশি বিদেশি নেটওয়ার্কের অংশগ্রহণে পরিচালিত একটি বৃহৎ সহিংস অভিযান। কিশোর গ্যাং, জঙ্গি সংগঠন, পাকিস্তান ভিত্তিক নেটওয়ার্ক, আইএসআই, ভাড়াটে রোহিঙ্গা বাহিনী, এমনকি দেশের ভেতরকার সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে এই সহিংসতায় ব্যবহার করা হয়েছিল। বিভিন্ন থানায় মামলা, সরকারি ভবনে অগ্নিসংযোগ, সড়ক অবরোধ, 7.62 স্নাইপার রাইফেল চালানোর দক্ষ চাকুরিচ্যুত সামরিক কর্মকর্তাদের মাধ্যমে সাধারণ নাগরিকদের চোখ, মাথা লক্ষ্য করে গুলি চালানো, এসব প্রমাণ করে যে আন্দোলনের ভেতরে বড় ধরনের অনুপ্রবেশ ঘটানো হয়েছিল। এমত অবস্থায় রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর হয় এবং সংঘর্ষ পাল্টা সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটতে শুরু করে, কিন্তু সন্ত্রাসীরা নিজেরা হত্যাকাণ্ড ঘটিয়ে তার দায় পুলিশের উপর চাপায় এবং জনগণকে উস্কে দেয়। সহিংসতার মাত্রা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব ছিল না। সশস্ত্র বাহিনী তাকে জরুরি ভিত্তিতে ভারতে নিয়ে যেতে বাধ্য হয়েছিল এবং এর কিছুদিন পরেই সশস্ত্র বাহিনীর সহযোগিতায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়, সমালোচকরা সেটিকেই জুলাই অভ্যুত্থান বলে আখ্যা দিচ্ছেন, তথাকথিত জুলাই অভ্যুত্থান। ক্ষমতা দখলের আগে জাতিসংঘকে কাজে লাগিয়ে সেনাবাহিনীকে সহিংসতা দমনে রাষ্ট্রের নির্দেশ না মানার জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক বাধ্য করেন। আবার এই ভলকার তুর্কের অফিসকেই এই জুলাই সন্ত্রাসে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলো তদন্ত করতে বলা হয়। জাতিসংঘের OHCHR একটি তথ্য অনুসন্ধানী দল পাঠায়, যারা দ্রুত গতিতে একটি রিপোর্ট প্রকাশ করে। কিন্তু জাতিসংঘের এই সংস্থাটির দেওয়া তদন্ত রিপোর্ট নিয়ে অনেক অভিযোগ। বিশেষ করে রিপোর্টটি মাঠ পর্যায়ে যাচাই ছাড়াই তৈরি করা হয়েছে, সহিংসতার সংখ্যা অতিরঞ্জিত, রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করা হয়নি, আন্দোলনের অস্থিরতা, জঙ্গিবাদ, সশস্ত্র হামলার সম্ভাব্য সম্পর্ক উপেক্ষিত হয়েছে এই রিপোর্টে, এবং সর্বশেষ সেনাবাহিনীকে কোনো ধরনের প্রশ্ন করা হয়নি এবং তদন্তের ভেতর রাখা হয়নি। রিপোর্টটি কোনো প্রকার যাচাই বাছাই ছাড়াই 15ই আগস্ট পর্যন্ত হত্যার শিকার হওয়াদের সংখ্যা 1400 বলে উল্লেখ করে এবং একই সঙ্গে দেশ পুনর্গঠনের সুপারিশ করলেও সমালোচকদের মতে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার সে পথে না গিয়ে প্রতিহিংসামূলক বিচারকে বেছে নেয় এবং রাষ্ট্রকে নতুন রাজনৈতিক বিভাজনের দিকে ঠেলে দেয়।
এতদিন আপনারা আইসিটি আদালতের প্রধান প্রসিকিউটর হিসাবে নিয়োগপ্রাপ্ত তাজুল ইসলামকে সকলেই চিনে গিয়েছেন। কারণে অকারণে ক্যামেরার সামনে দাঁড়িয়ে তিনি শেখ হাসিনাকে পারলে নিজেই ফাঁসির দড়ি পড়ান। কিন্তু এই লোককে আপনারা আগেও দেখেছেন যখন শেখ হাসিনার সরকার যুদ্ধাপরাধীদের বিচার করছিল, কারণ তখনও প্রায় প্রতিদিন আদালতের শুনানি শেষে এই তাজুল ইসলামী গোলাম আজম, নিজামী, মুজাহিদদের নির্দোষ দাবি করে বক্তব্য দিতেন। কিন্তু তাজুল ইসলামের দুর্ভাগ্য যে তিনি সে সময় তার যুদ্ধাপরাধী মক্কেলদেরকে ফাঁসির রায় থেকে বাঁচাতে পারেননি। কিন্তু এখন তাজুল ইসলাম হয়েছেন শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার প্রধান কৌশলী বা প্রসিকিউটর। তিনি যুদ্ধাপরাধীদের আইনজীবী ছিলেন। এই আদালতে এখনো যুদ্ধাপরাধের মামলায় তিনি আসামি পক্ষের আইনজীবী হিসেবে নিয়োজিত, কিন্তু তিনি আবার শেখ হাসিনার মামলায় এই আদালতে প্রধান প্রসিকিউটর। ভাবুন একবার যে একই আদালতে তার অতীত ভূমিকা বিচারকের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা সঙ্গত কি নয়। জাতিসংঘ কিন্তু তাদের রিপোর্টে এই নিয়োগকে উদ্বেগজনক বলে উল্লেখ করেছে। এ ধরনের স্বার্থ সংঘাত বিচার প্রক্রিয়ায় বিশ্বাসযোগ্যতাকে যে গুরুতরভাবে ক্ষুণ্ণ করে তা তো বলাই বাহুল্য। বুঝেই হোক আর না বুঝেই হোক, OHCHR এমনকি তাজুলের পরামর্শদাতা ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান সরকারকে পরামর্শ দিয়েছিল নেদারল্যান্ডের হেগে অবস্থিত ICC-তে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করার জন্য। কিন্তু সরকার বুঝতে পেরেছিল সেখানে তারা জিততে পারবে না। যেটা সম্ভব দেশে ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে নিজেদের ইচ্ছে মতো বিচার এবং রায় ঘোষণা করা। ক্যাঙ্গারু কোর্ট হচ্ছে 1841 সালে আমেরিকার প্রত্যন্ত অঞ্চলে নিজের মতো করে তড়িঘড়ি বিচার কাজ শেষ করে ক্যাঙ্গারুর মতো লাফ দিয়ে আরেক জায়গায় একইভাবে বিচার করে বিচারক চলে যেত। এতে বিচার নিয়ে জনমনে প্রশ্ন থেকে যেত। আবার কেউ কেউ বলে, দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।